এই সম্মেলন আমরা কিছুক্ষণ আগে শুরু করেছি আমাদের প্রাণের থেকেও প্রিয় আমাদের এই ঝান্ডা তুলে। আমরা কিছুক্ষণ আগে আমাদের শহীদদেরকে স্মরণ করেছি। তারপরে প্রকাশ্য সমাবেশে আমরা এসেছি আপনাদের সাথে পরিষ্কার খোলাখুলি মুখোমুখি কথা বলতে, যে আমরা একটু পরে কি করতে চলেছি। আমরা আমাদের এই জেলার 20তম সম্মেলন করব। সেই সম্মেলনে 21 সাল থেকে শুরু করে এই 25 সাল পর্যন্ত এই গোটা কোচবিহার জেলাতে কাজের দাবিতে, শিক্ষার দাবিতে, রুটি রুটির প্রশ্নে, দেশকে এক রাখার প্রশ্নে, রাজ্যটাকে বাঁচানোর প্রশ্নে আমরা কি করতে পেরেছি, কোথায় আমাদের সাফল্য, কোথায় আমাদের ত্রুটি। আমাদের প্রায় 300 জনের কাছাকাছি আমাদের ডেলিগেটস, যারা 65,000 গোটা জেলার মেম্বারশিপ, আমাদের সাধারণ সদস্য, যারা 2 টাকা দিয়ে নিজের ইচ্ছায় আমাদের সংগঠনের সদস্য হয়, 15 থেকে 40 বছর বয়সী যুবক যুবতীরা, তারা এই 300 জনের কাছাকাছি প্রতিনিধিদেরকে পাঠিয়েছেন এই মঞ্চে, সম্মেলনের মঞ্চে তাদেরকে আলোচনা করতে, আর দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন যে আগামী 2 বছর গোটা কোচবিহার জেলা কোন দিকে যাবে, রুজি রুটির প্রশ্নে কি বলবে, কাজের প্রশ্নে কি বলবে, পরিযায়ী শ্রমিকরা এ রাজ্যে থাকবে না বাইরের রাজ্যে পড়ে থাকবে, কলকারখানার কি হবে, লুটের রাজত্বের কি হবে, দুর্নীতির কি হবে, তার আলোচনা করবেন। হ্যাঁ, একটা কমিটি তৈরি হবে, ওই কমিটিতে সেক্রেটারি প্রেসিডেন্ট হবে, নেতা নির্বাচিত হবে, কিন্তু আমাদের নেতা তো রাস্তায়, পথে ঘাটে, পাড়ার মাচাতে, খেলার মাঠে, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা যে যুবটা প্রত্যেকটা দিন কাজের দাবিতে প্রত্যেকটা দিন জীবন যুদ্ধে লড়ছে, তারা প্রত্যেকে আমাদের নেতা, তারা আমাদেরকে শেখায়, আর তাদের শেখা নিয়ে আমাদের কমিটি আগামী 2 বছর পরিচালনা করবে। আমাদের এই যে নেতারা বসে আছেন দেখেছেন, দেখুন একবার ভালো করে এদের মুখগুলো, একদম ওইখান থেকে শেষ অবধি এরা উঁচুতে বসে আছে মঞ্চে, এদেরকে আপনাদের দেখতে সুবিধা। ওখানে দাঁড়িয়ে আছে একজন, এদিকে একজন সাদা জামা পরে দাঁড়িয়ে আছে, ওখানে একজন রোগা পেটকা মতন ছেলে আমাদের কমরেড টোটো চালায়, ওই দিক থেকে আসছে আমাদের ডিসিএম। এদের নাম কেন বলছি জানেন? তো পঞ্চায়েতের ভোটে নিজের আত্মীয়কে খুন হতে দেখেছে চোখের সামনে, ঝান্ডাটা কান থেকে নামায়নি। দিনহাটা হোক, শীতলকুচি হোক, মাথাভাঙা হোক, কোচবিহার শহর হোক, পুলিশ হোক, তৃণমূলের গুন্ডা হোক, বিজেপির সাধুর বেশে চোররা হোক, তাদের চোখ রাঙানির কাছে আমাদের কমরেডরা নিজেদের চোখটা নিচে নামায়নি, মাথা উঁচু করে লড়ে যাচ্ছে। তারা বসে আছে মঞ্চে, ইনসাফ যাত্রা প্রচার করতে বেরিয়েছে যে কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত 50টা দিন ডিওয়াইএফআই কাজের দাবিতে, দুর্নীতি রাজের বিরুদ্ধে, দুষ্কৃতি রাজের বিরুদ্ধে, দেশকে বাঁচাতে, রাজ্যকে বাঁচাতে প্রচার করছে। উত্তরকন্যা অভিযান, রমজানের মাস, রোজ ওঠার আগে টোটো বের করেছে, সেই টোটোকে ভেঙে দিয়েছে, টোটো রিপেয়ার করেছে, ফিরে মাইক লাগিয়েছে, ফিরে ঝান্ডা লাগিয়েছে, কিন্তু ফিরে উত্তরকন্যা অভিযান আর ইনসাফ যাত্রারই প্রচার করেছে, নিজের রাস্তা থেকে সরে যায়নি। এরা আমাদের নেতা, এরা আমাদের সাহস, এরা আমাদের গর্ব, এরা আমাদের ঐতিহ্য। উদয়ন গুহদেরকে আমরা আমাদের পকেটে রাখি। পুলিশ যদি এদের মাথায় ছাতা না ধরে, দিনহাটা এদের বাবার সম্পত্তি নয়, নয় এদের সম্পত্তি। এই লড়াইয়ের সাহস, এই লড়াইয়ের মেজাজ এই ঝান্ডা আমাদেরকে দিচ্ছে, दुनिया बदल कर साहस दीचे। समाजवाद की ओर हम लोग जा रहे हैं। क्या बोलता है समाजवाद? तुम्हें खाटबे तो तुम्हें खाबे, बाली कोयला जमी लुटेर पैसाय तुम्हार पेट भराते देबो ना, तारी तो लड़ाई चलछे। ओई जन्यई तो समाजतंत्रे जेते चाइछि। चान ना आपनारा? चान ना आपनारा जे लुटे खाওয়াদের বিরুদ্ধে খেটে খাওয়াদের লড়াইটা মজবুত হোক? হ্যাঁ, এসেছে আমাদের
করতে? কি চান? তিস্তার চরে যে জমিটা আছে সেই জমিটা বেসরকারি মালিকের হাতে তুলে দিতে? কি চান? এই বৃষ্টির মধ্যে যে ভুট্টাগুলো মাঠে পড়ে আছে সেই ভুট্টাগুলো নষ্ট হয়ে যাক? কি চান? এই গোটা জেলা জুড়ে জমি বালি এই সমস্ত লুট হয়ে যাক, সস্তার দরে মদের দোকান খুলে যাক, এইটা চান? নাকি এটা চান যে গোটা কোচবিহার, এই জেলার, গোটা পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েরা মাথা উঁচু করে সৎ সাহসে সাহসিকতার সাথে একটা খাটার জায়গা পাক? যদি চান যে পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েরা, যুবকরা তারা একটা খাটার সৎ পথে মাথা উঁচু করে জায়গা পাক, তাহলে আপনি চান বা না চান আপনার রাস্তা বাম দিকে যাবে। আর যদি চান যে লুটের রাজত্ব পশ্চিমবঙ্গে এখানে প্রতিষ্ঠিত হন, তো যেদিকে খুশি যান, ভাগার তৃণমূল আর বিজেপির অপেক্ষা করছে, আমাদের বলার কিছু নেই। নজওয়ান ভারত সভা ভগৎ সিংরা তৈরি করেছিলেন, তার 100 বছর চলছে। দেশ স্বাধীন হবে। দেশ মানে শুধু একটা টুকরো ম্যাপে? দেশ মানে শুধুমাত্র একটা পতাকা? হ্যাঁ পতাকা। দেশ মানে জনগণ মনোনীত গান? হ্যাঁ গান। দেশ মানে আমাদের সংবিধান? হ্যাঁ আমাদের সংবিধান। দেশ মানে পাড়ার টোটো চালককে সিভিক ভলেন্টিয়ার ডান্ডা দিয়ে দাঁড় করিয়ে আর চাকাটা ফুটো করে দিচ্ছে, আর তারপরে বলছে হয় একটা বিয়ারের বোতল দে, নইলে 1000 টাকা দে, তার পাশে দাঁড়ানোটা দেশ নয়? নয় দেশ? 3 টাকা 4 টাকা কিলো তরমুজ পড়ে আছে মাঠে, চাষিরা দাম পাচ্ছে না, তার জন্য বিডিও অফিসে, পঞ্চায়েত অফিসে আর এখানকার কৃষির সঙ্গে যারা যুক্ত আছে চাষের সঙ্গে, তাদের হয়ে ডিএম অফিসে একটাবার নিজের দাবিতে সেখানে একটা কাগজ ফেলে দেওয়াটা দেশ নয়? 1 টাকা 2 টাকা কিলো টমেটো গুলো পড়ে থাকছে, আলুর দাম পাচ্ছে না, 22 টাকা কিলো ভুট্টা এবারে 18 টাকা কিলো ছেড়ে দিতে বাধ্য হয়ে যাচ্ছে, ভুট্টার গাছে ফিরে চারা গাছ জন্মে যাচ্ছে, আলুর দাম পায়নি, তামাক প্রতি মনে 700 টাকা করে কমে যাচ্ছে, সারের কালোবাজারি, কীটনাশক ওষুধের দাম বাড়ছে, চাষে ভর্তুকি নাই, তারপরে চাষিরা বন্ধন ব্যাংকে মাইক্রো ফিন্যান্সের লোন নিতে বাধ্য হচ্ছে। এদের পক্ষে গলা ফাটানোর মানে দেশ নয়? নয় দেশ? যদি এদের পক্ষে গলা ফাটানো, এদের এই দাবিগুলোকে নিয়ে বলা যদি দেশদ্রোহিতা হয়, তা আমরা কলার তুলে বলছি এরকম দেশদ্রোহিতার কাজ আমরা প্রতিদিন করব, যে পারে আমাদেরকে আটকে নিক, যে পারে আটকে নিক। উকিল বর্মনের ছেলেকে পার ডে 300 টাকা রোজে কাজ দিয়েছে, তাই তো? পার ডে 300 টাকা রোজে কাজ দিয়েছে, তো মাসে কত পাবে? 9000 টাকা। কে দেবে? सरकार देगी? देगी सरकार? नहीं, एक एजेंसी देगी पैसा उसको। উকিল বর্মনের ছেলেকে কাজ দিয়ে উকিল বর্মনের বুকের যন্ত্রণাটা মিটে গেছে? কাজ তো পেল উকিল বর্মনের ছেলে, তারপরে উকিল বর্মন কি বলছে? বলছে আমি আমার জমির দাম চাই, ও জমিতে আমি আর চাষ করতে যেতে পারবো না। सवाल किस बात पर था? जमीन के ऊपर। बॉर्डर রই পারে এই গোটা 1.5 কোটি মানুষ যারা বর্ডার এলাকায় থাকে, 1.5 কোটি মানুষ, তাদের হয়ে একা কথা আর আওয়াজ তুলেছে, তার নাম উকিল বর্মন। উকিল বর্মন মানে হলো পশ্চিমবঙ্গের বর্ডার এলাকাতে প্রত্যেকটা দিন সরকারি নীতিহীনতার জন্য, তা সে বিজেপির সরকার হোক, তৃণমূল কংগ্রেসের সরকার হোক, তাদের এই বর্ডার এলাকার চাষিদের জমিতে চাষ কি করে হবে তার নীতিহীনতার বিরুদ্ধে একমাত্র প্রতিবাদের নাম হলো উকিল বর্মন। আর উকিল বর্মন যত চিৎকার করে তত বামপন্থীদের দাবি
বিএসএফ কোথায়? এপারে কাটাতারা, ওপারে কিসের আছে সিকিউরিটি? কি নিরাপত্তা আছে? যারা চাষ করতে যাচ্ছে ওইদিকে মজুর পাওয়া যায় চাষ করার জন্য, তাহলে আমার জমি, আমি চাষ করতে যাব, আমি চাষ করতে পারবো না, 10টা ক্ষেত মজুরকে নিয়ে যেতে পারবো সেই জমিতে চাষ করতে? কাহা হ্যাঁ সরকার? সরকার বলছে এখন আমি আমার ভাইপোকে বাঁচাতে ব্যস্ত আছি, উকিল বর্মন তুমি তোমারটা বুঝে নাও। জলের ব্যবস্থা নেই, নদীর জল খেতে হবে চাষ করতে গিয়ে। বৃষ্টি বাদলা হলে সেট নেই মাথায়, জানে না কি করতে হবে। প্রতি বছর বাজ পড়ে বর্ডার এলাকায় যারা চাষ করতে যাচ্ছে তারা মরে যাচ্ছে। আরে কিসকো খবর है, किसको पता है? मोदी जी से पूछिए, कार्तिक महाराज के जिज्ञेस করুন, আর এখানকার এমপি কে জিজ্ঞেস করুন যে বাবা আপনি তো ওয়াকফের বিরুদ্ধে ভোট দিতেও গেলেন না, আর আপনার দিদিমণি বলে দিল যে ওয়াকফ নিয়ে পশ্চিমবঙ্গে আন্দোলন করা যাবে না, করলে দিল্লিতে করতে যাবে। এত তোমার ভয় কিসের? কিসের এত ভয়? মামা রেগে গেলে ভাগ্নিকে জেলে ভরে দিবে, তার ভয় নাকি? তার ভয় কি হবে? কাটাতারের বেড়ার এপারে ওপারে আমাদের জমির বর্ডার এরিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রামিং এর যে পয়সা, সে পয়সা কোথায় খাচ্ছে জিজ্ঞেস করবেন না? আচ্ছা করার দরকার নেই, ছেড়ে দিন। খবরের কাগজে এসব নিয়ে 1 লাইন লেখা আছে। সন্ধ্যে থেকে রাত পর্যন্ত টিভিতে ঝগড়া, চেঁচামেচি, কেচকেচানি, একটা লাইন আছে যে 3-4 টাকা কিলোতে তরমুজের কি হবে, 1-2 টাকা কিলো টমেটো তার কি হবে, লঙ্কার কি হবে, আলুর কি হবে, ভুট্টার কি হবে? আছে প্রশ্ন টিভিতে, খবরের কাগজে? अरे हम लोग जानते थे कि जो पहले छपता है बाद में बिकता है उसी को अखबार बोला जाता है, और आज पहले बिक जाता है उसके बाद जो छपता है वो आज अखबार का नाम लिया है। মানুষের কথা বলার মুরদ নেই এদের। ভুয়া খবর, ভুয়া প্রত্যেকটা দিন ছড়াচ্ছে। হ্যাঁ আমরা এই মঞ্চ থেকে বলতে চাইছি, কাশ্মীরের পেহেলগামে পাক মদতপুষ্ট জঙ্গিদের আক্রমণে, সন্ত্রাসবাদীদের আক্রমণে যে 26 জন আমাদের নিরীহ ভারতবাসী প্রাণ হারালো, আমরা তাদের পরিবার আর তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা স্যালুট জানাচ্ছি ঝন্টু আলী শেখকে, আমরা স্যালুট জানাচ্ছি দীনেশ কুমারকে, যারা এই জঙ্গিদেরকে নিধন করার জন্য, জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করার জন্য নিজেদের প্রাণ দিল। আমরা স্যালুট করছি ভারতীয় সেনাকে, যারা সোফিয়া কুরেশিকে আর ভূমিকা সিংকে বসিয়ে রেখে বিবেক মিশ্রি একদম পরিষ্কার গলা খাকারে বলল যে দিস ইজ এ সেকুলার কান্ট্রি, মানে ধর্ম নিরপেক্ষ দেশ, আর মুখের উপরে চড় মারলো যারা এই দেশে ধর্মের নামে, জাতির নামে এখানে সাম্প্রদায়িক উস্কানি তৈরি করতে চাইলো। আর যারা আজকে গেরুয়া বসন পরে চোরগুলো সব সাধুর বেশ ধরেছে, তাদেরকে বললো যে তোমরা গর্তে ঢুকে যাও। দেশ মানে প্রজন্ম, দেশ মানে যুব, দেশ মানে ছাত্র, দেশ মানে ভবিষ্যতের প্রজন্ম। কোন দিকে যাবে দেশ, তার কথা। কোন দিকে যাবে? রেলে শূন্য পথ, প্রত্যেকটা দিন কাজের জায়গা কমছে, হুঁশ নেই সরকারের। बेच दे रहा है रेलवे, हर दिन हर स्टेशन नए सिरे से बनाया जा रहा है, लेकिन रेल स्टेशन के अंदर जो हॉकर लोग हैं उन लोगों को कुछ भी चीज आज बेचने का अधिकार नहीं है। इस स्टेशन का मालिक कौन होगा? अंबानी और अदानी होगा। LIC जिसका पैसा से এই ব্রিজগুলো তৈরি হচ্ছে আপনার কোচবিহারে, বর্ডারে যারা গ্লেসিয়ারে -ডিগ্রি টেম্পারেচারে বরফের মধ্যে দাঁড়িয়ে আমাদের দেশকে রক্ষা করছে, তার পায়ে জুতো আসছে। এই LIC যার পয়সাতে প্রত্যেকটা দিন মিড ডে মিলের বাচ্চাদের খাবার আসে, ওই LIC কে বেচে দিচ্ছ তুমি। ওই LIC কে BSNL থাকবে না। কলিয়ারি খনিজ সম্পদ, পেট্রোল, কয়লা যেখান থেকে উঠছে, ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের এক একটা প্রোডাকশন ইউনিট
স্থায়ী শ্রমিক, 5,000, 9,000, 10,000 টাকা বেতন, সংসার চলে? চলে সংসার? চাল আজকে 30, 32, 50, 70 টাকা কিলো, চাল কেনার মুরদ হচ্ছে না। ইলেকট্রিক বিল, স্মার্ট মিটার বসানোর জন্য রেল, এই ইলেকট্রিক বোর্ড জোর জবরদস্তি করছে। जानना एक बार सबाई मिले, जो लोग तृणमूल में है, जो लोग भाजपा में है, जो लोग आरएसएस करता है, যারা কার্তিক মহারাজের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন, যারা উদয়ন গুহর সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন, আমরা তাদেরকে জিজ্ঞেস করছি, যদি দম আছে নিজেদের পার্টি অফিসে গিয়ে একবার কথা বলুন যে ইলেকট্রিক ডিপার্টমেন্টে নতুন করে চাকরির কি হবে। আসে না আপনাদের বাড়িতে মিটার রিডাররা? মিটারটা দেখার জন্য একটা পকেটে মেশিন ভরে আসে না, গলাতে ঝুলিয়ে সেই মেশিনে দেবে দিয়ে কটা বোতাম, তারপর একটা কাগজ ঝট করে বের করে আপনার হাতে দিয়ে চলে যায় না? স্মার্ট মিটারটা বসে গেলে ওই সব ছেলে মেয়েগুলোর কাজ থাকবে? থাকবে ওই সব ছেলে মেয়েগুলোর কাজ? স্মার্ট মিটার আসলে এলাকার সাধারণ মানুষেরা নিজেরা নিজেদের চাষের জমিতে বিদ্যুৎকে ব্যবহার করে সেচের কাজ করতে পারবে? कहां है सरकार? कहां है? वोट तो दिए थे, टैक्स का पैसा भी देते हैं, उसके बाद भी सरकार का आता पता नहीं है। কমরেড অনন্ত রায় আমাদের প্রাক্তনী, তিনি বলছিলেন একটা কথা, আমি তারই রিপিটেশন করছি। पहले सुने थे, জন্ম নিয়ন্ত্রণ করার জন্য, মানে লোক সংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য ভারতবর্ষের সরকার থেকে একটা অ্যাড এবং একটা স্লোগান, একটা ক্যাপশন বার করেছিল, মনে আছে? আমরা তখন ছোট ছিলাম। কি বলতো? ছোটা পরিবার সুখী পরিবার। কত ছোট? হাম দো হামারা দো। ওটা ভারতবর্ষের সরকারের ছিল, জনসংখ্যা নিয়ন্ত্রণ করার জন্যে, পরিবার নিয়ন্ত্রণ করার জন্যে, জনসংখ্যা কমানোর জন্যে। এখন ভারতবর্ষের সরকারের ঠিক ওই একই প্রোগ্রামিং, একই ক্যাপশন, একই স্লোগান চলছে বেকার যুবকদেরকে গলা টিপে দেবার জন্যে। কি বলছে? ছোটা পরিবার সুখী পরিবার। हम दो मतलब मोदी और अमित शाह, हमारा दो मतलब अंबानी अदानी, बेचेंगे हम, खरीदेगा वो, बाकी सब भाड़ में जाए, बाकी सब भाड़ में जाए। शर्म नहीं आता है इन लोगों को? मुसलमानों के खिलाफ हिंदुओं को भड़काता है, हिंदुओं के खिलाफ मुसलमानों का भड़काता है। सावधान থাকুন, বকরিদ আসছে। হিন্দু মুসলমানরা নিজেদের হাতটা শক্ত করে বেঁধে রাখুন। এরা মিথ্যে আমাদের মধ্যে ভাগ করতে চাইছে। সরস্বতী পূজায় এরা বদমাশি করেছিল, দুর্গা পূজায় বদমাশি করেছে, ঈদের সময় বদমাশি করেছে, বকরিদ আসছে 6, 7, 8 জুনের মধ্যে এরা ফিরে কি করবে আমরা কেউ জানি না। মুর্শিদাবাদ, ধুলিয়ান, শামসেরগঞ্জ, আসানসোল, কালিয়াগঞ্জ আমাদের চোখের সামনে বিভীষিকা নিয়ে আসছে। প্রত্যেকটা দিন ধর্মকে সামনে রেখে, পুলিশকে ঘরের মধ্যে রেখে ফোন করেছে শামসেরগঞ্জ, ধুলিয়ান থেকে, যার বাড়িতে অ্যাটাক চলছে, দরজা ভেঙে দিচ্ছে, ঘর জ্বালিয়ে দিচ্ছে, দোকান পুড়িয়ে দিচ্ছে, বিডিও অফিসের গাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে, বিডিও অফিসের স্টাফকে মারছে, ফোন করছে পুলিশকে, আসুন স্যার, গোটা গ্রাম জ্বালিয়ে দিল, আসুন স্যার, এরা কারা আমরা চিনতে পারছি না, আমরা এদেরকে দেখিনি এলাকাতে, স্যার আসুন, আমরা আর বাঁচবো না, মরে যাব, আসুন। পুলিশ বলেছে আমরা এখন যেতে পারছি না। কেন? বাইকওয়ালা বিনা হেলমেটে সেলুনে ঢুকলে 1000 টাকার কেস দিতে পারো, আর লোকে যখন ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে তখন ইঁদুরের গর্ত খুঁজছো, তোমরা গর্ত খুঁজছো ইঁদুরের। এইটা পুলিশ, এইটা খেয়ে খেয়ে তো এত বুড়ি বাড়ি আছে যে বউ প্রতিদিন গালি দিচ্ছে যে কত বোতাম সেলাই করবো, রোজ ছিঁড়ে যাচ্ছে। এরা পুলিশ, এরা নিরাপত্তা দেবে আমাদেরকে। এরা 4 ঘন্টা ধরে ফোন করেছে পুলিশকে, 4 ঘন্টা ধরে পুলিশ যায়নি, দাঙ্গা হতে দিয়েছে, যায়নি পুলিশ।
দোকান পুড়ে শেষ হতে দিয়েছে, যায়নি পুলিশ। বাপ বেটাকে কোপ মেরে মেরে একদম ভালো ভালো করে কেটে ফেলে মেরে রেখে দিয়েছে, যায়নি পুলিশ। अरे अगर ये बाएं महाज का सरकार होता, যদি পশ্চিমবঙ্গের বিধানসভাতে লাল झंडा ज्योति बसु बुद्धदेव भट्टाचार्य থাকতো না, तो किसी माई का लाल का हिम्मत नहीं होता कि धर्म के नाम पर আমাদের গায়ে আমাদের পাড়াতে কেউ এসে আগুন লাগিয়ে দেবে। আমাদের সংগঠনের প্রাক্তন সম্পাদক কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য কাজের জন্য, শিল্পের জন্য, বেকার ছেলে মেয়েদের জন্য এই পশ্চিমবঙ্গে, গোটা ভারতবর্ষে একটা নতুন দেশ তৈরি করার, একটা রাজ্য, একটা অন্য ভোর, একটা অন্য স্বপ্ন তৈরি করার জন্য লড়াই করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, শিল্পায়নের জন্য চেষ্টাও করেছেন। আবার যখন পুলিশ মন্ত্রী থেকেছেন, ভেতর ঘরে বলেনি, মঞ্চে দাঁড়িয়ে প্রকাশ্য সমাবেশে বলেছে, কেউ যদি দাঙ্গা করতে আসে আগে তার মাথাটা ভেঙে দেবে, তারপরে দেখা যাবে। একে বলে পুলিশ মন্ত্রী, একে বলে মুখ্যমন্ত্রী, আর একে বলে ডিওয়াইএফ, একে বলে ডিওয়াইএফআই। আপনি কেন ভয় পাচ্ছেন দাঙ্গাবাজদের বিরুদ্ধে কথা বলতে? আপনারা কেন ভয় পাচ্ছেন ধর্মের নামে রাজনীতি করতে? কে মানা করেছে 5 ওয়াক্ত নামাজ পড়তে? কে মানা করেছে প্রত্যেক দিন ভোরবেলাতে গোবর নিয়ে মারুলি দিতে আর সন্ধ্যাবেলায় তুলসী তলাতে সন্ধ্যা প্রদীপ দিতে? কে মানা করেছে? আরে তুমি আমি মানা করার কে গো? আমাদের দেশের সংবিধান আমাদেরকে অধিকার দেয়, আমাদের দেশের সংবিধান আমাদেরকে অধিকার দেয়। তাহলে তুমি কেন ছুতো খুঁজে মিথ্যে করে বলছো? कोई बोलता है कि मुसलमान खतरे में है, तो कोई बोलता है हिंदू खतरे में है। तुम रेल बेच दो, तुम बीएसएनएल बेच दो, तुम LIC बेच दो, तुम कोलियारी बेच दो, और पश्चिम बंगाल का मुख्यमंत्री को कुछ नहीं मिला तो आरजी कर में डेड बॉडी बेच दो। अरे अगर कोई खतरे में है तो ना तो हिंदू खतरे में है, ना तो मुसलमान खतरे में है। अगर कोई खतरे में है तो पश्चिम बंगाल का और इस देश का बेरोजगार नौजवान खतरे में है। যারা কাজ পাচ্ছে না, দুর্নীতির সাথে যুক্ত হতে বাধ্য হচ্ছে, তারা বিপদে আছে। যারা এই রাজ্যের কৃষক, ক্ষেত মজুর, তারা বিপদে আছে। কেন কথা নেই? কেন নেই কথা? কিসের জন্য? কাকে ভয়? গোটা দেশ জুড়ে এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করেছে যেখানে এরা বলছে আমরা এক দেশ, এক রাষ্ট্র, এক নীতি, এক ধর্ম, এক ভাষা, এক ভোট আমরা চাই। কেউ ভাই, কেউ? 1947 সালে যখন দেশ স্বাধীন হয়েছিল তখন তো এক দেশই তো ছিল, কিন্তু একটাই তো ধর্ম ছিল না, 6টা ধর্ম, মূল ধর্ম, যার 4টা এই দেশের মাটিতে তৈরি হয়েছে, প্রচারিত হয়েছে। 6000-এর বেশি এখানে জাতি, 1400-টার বেশি এখানে ভাষা, উপভাষা। ক্যালেন্ডারে দেখে নিন 29টা এমন দিন আছে যে ধর্মীয় কারণে ছুটি দেয়। ছিল না তো 47 সালে আমাদের দেশ এরকম ছিল না। কেন করে দিচ্ছ এরকম দেশ? দেশ যখন স্বাধীন হলো তখন তো 600টা প্রদেশকে নিয়ে এসেছিল। বললো তোমার জাতি, তোমার ভাষা, তোমার সংস্কৃতি, তোমার খাওয়া দাওয়া, তোমার পরন, তোমার প্রত্যেক দিনে তুমি যা সামাজিক অনুষ্ঠান করো সে সবকে রক্ষা করব। লেখা আছে দেশের সংবিধানে। সংবিধানের দ্বারা নির্বাচিত একটি সরকার সবার প্রথমে এসে সরকার সংবিধানকেই দুর্বল করতে চাইলো আর নিজের দেশকেই আঘাত করতে চাইলো। নাম বিজেপি, নাম বিজেপি। পশ্চিমবঙ্গে কি ভাব বলুন তো এদের? কি মনে হয় খুব ঝগড়া শুভেন্দু আর মমতাতে? কি মনে হয় নাকি আপনাদের শুভেন্দু আর মমতাতে খুব ঝগড়া মনে হয়? আরে দুজনে যদি একসঙ্গে ঢেকুর তোলে না তো দুজনেরই ঢেকুরে চাকরি বিক্রির টাকার গন্ধ বেরোবে। पूछिए ना सवाल शुभेंदु अधिकारी से যে ভাই বগটুই কাণ্ডের সিবিআইটা মাঝপথে আটকে গেল কেন?
তুমি তো এখন মমতার হাত ছেড়ে মোদির হাত ধরেছ। মনে করুন আমি এতদিন ধরে কারোর সাথে ঘর করেছি, তো তার কি ত্রুটি বিচ্যুতি সব থেকে তো বেশি আমি জানবো। তাহলে তো মোদির হাতে আজকে সব থেকে বড়, মমতার বিরুদ্ধে তার যদি সব থেকে বড় ফিল্ডার কেউ হয় তার নাম তো শুভেন্দু, তাই তো? সব জানে, সব জানে, একসাথে করেছে। আচ্ছা আমি বলছি কি, রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছে তো যে বাপ বেটা মিলে চটিপড়া পুলিশ পাঠিয়েছিল। বলছে বাপ বেটাকে, বলছে নাম বলবো না। কেন? বলছে না নাম বলবো না। মানে নাম বলে দিন নন্দীগ্রামে, বলছে নাম বলবো না। গায়ে তো আমরা জানি যে ভাইয়ের বউরা বরের দাদার নাম ধরে না, মানে ভুয়া সিং ভাসুরের নাম ধরে না। শিশির অধিকারী, শুভেন্দু অধিকারীর সঙ্গে তোমার কি সম্পর্ক যে তুমি ওদের নাম নিচ্ছ না? কেন নিচ্ছ না নাম? জিজ্ঞেস করুন না শুভেন্দু অধিকারীকে, সুকান্ত মজুমদারকে, बीजेपी नेता मंत्रीদেরকে। पूछिए सवाल। और দুটো নাম বল सकते थे, মুকুল রায় আর উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী। কি করে নাম বলবো আমি নিজেই জানি না, ওরা তৃণমূল বিজেপিতে আছে কিনা। আমাকে ছেড়ে দিন, ওরা নিজেরাই বলতে পারবে না যে আজ তৃণমূলে আছে না বিজেপিতে আছে। মেলা বসে আপনাদের এখানে, মেলা, মেলার মাঠ আছে না, মেলা বসে তো। পাড়ার দোকানে কাপ প্লেট কিনতে গেলে বলে না 6 মাসের গ্যারেন্টি আছে, একটু দামি জিনিস কিনতে গেলে। আর মেলাতে যদি কিনতে যান সেখানে গ্যারেন্টি পান না তো। কিন্তু দেখবেন মেলাতেও যদি এখন একটু লাভলা, একটু ওইসবের কাপের কোনো ব্র্যান্ড আছে তো তারাও বলে যে দিদি আমার এই কার্ডটা, ফোন নাম্বারটা রাখুন, যদি কাপে কোনো ডিস্টার্ব হয় ফোন করবেন, আমাদের কোম্পানি মেলাতে এসছে কিন্তু ওয়ারেন্টি দেবো। তৃণমূল বিজেপি এদের যারা এমএলএ এমপিরা আছে, যারা এপাড়া আর ওপাড়া এমনি দিনের বেলা রাতের বেলা যায়, কাপ প্লেটের গ্যারেন্টি থাকলেও ওই এমএলএ এমপি গুলোর কোনো গ্যারেন্টি নাই কখন কোন দিকে যায়, কোন দিকে যায়। পুছিয়ে সওয়াল। চাকরির বিষয়ে যে সিবিআই গুলো চলছে তার কেন কোনো মীমাংসা হচ্ছে না? पूछिए सवाल। भक्ति कांड का, सीबीआई का जो छानबीन चल रहा था बीच रास्ते में क्यों रुका हुआ है? पूछिए सवाल। প্রত্যেকটা দিন এই পশ্চিমবঙ্গের বুকে যারা খুন হয়েছিল বর্তমান থেকে শুরু করে পুরুলিয়া পর্যন্ত, তাদের বিরুদ্ধে যে সিবিআই মামলাগুলো চলছিল সেটার কি হলো? কয়লা চুরির কেসে সিবিআই মামলা কি হলো? অনুব্রতর বিরুদ্ধে গরু চুরির মামলা, সিবিআই মামলা কি হলো? কেউ কিছু বলতে পারছে না। আরজি করে সিবিআই মামলা কি হলো? কেউ কিছু বলতে পারছে না। দেখে মনে হচ্ছে বিরাট ঝামেলা। ছাগলের লড়াই দেখেছেন? ইয়া সিংবালা দুদিক থেকে দুটো ছাগল আসে, এক দিক থেকে দৌড়ায়, ও দিক থেকে দৌড়ায়। আর দূর থেকে দেখে মনে হয় যেন একজনের সিং তো থাকবে না, দুজনে বিরাট অ্যাকশন নিয়ে দুজন দুজনের দিকে ছুটে আসে। কিন্তু যেই সামনে আসে সেই দুজন দুজনের স্পিড কমে যায় আর দুজন দুজনের মুখটা সঙ্গে আবার ফিরে চলে যায়। কারোরই সিং ভাঙে না, ভাঙে না কারো সিং। যাদের নীতি চাকরি দেবার নয়, যাদের নীতি দেশের সম্পদ বেঁচে দেওয়ার, যাদের নীতি নির্দিষ্ট ধর্মের মানুষকে উস্কানি দেবার, যাদের নীতি ভারতবর্ষে কাজের ভবিষ্যৎকে শেষ করে দেবার, যাদের নীতি পরিযায়ী শ্রমিকদের প্রতি কোনো দায়বদ্ধতা না থাকার, যে দুটো পার্টিরই তৃণমূল এবং বিজেপি, এই দুটোরই যখন নীতি এইটাই হয় যে স্কুল বন্ধ করে দিতে হবে, যখন দুটোরই নীতি যখন একটাই হয় যে স্বাস্থ্য ব্যবস্থা আমি চালাবো না, তখন আমাদেরকে বুঝতে বাকি রাখে না যে এরা হচ্ছে ওই ছাগলের সিংবালা ছাগলের লড়াইয়ের মতন, দেখাই মারবো কিন্তু আসলে এরা মারে না। আর আমরা ভাবি বোধহয় এই হয়ে গেল, এই হয়ে গেল। এক থাকতে হবে আমাদেরকে। আমাদের এই গোটা দেশের শক্তি কিসে জানেন? আমাদের অনেক ভাষা, অনেক ধর্ম, অনেক জাতি, অনেক উপজাতি, আর তার মধ্যে ঐক্যটাই হলো আমাদের সব থেকে বড় শক্তি। আর ওরা আমাদেরকে বলছে যে এত ভাষা, এত জাতি, এত ধর্ম, এইটাই তোমাদের সব থেকে বড় বিপদ, এটাই তোমাদের বিপদ। আসলে ওটা আমাদের বিপদ না, ওইটা ওদের নিজেদের সরকারে টিকে থাকাতে বিপদ। তাই ওরা ওটাকে বিপদ বলে আমাদের কাছে চালাতে চাইছে। এবার আমাদেরকে ঠিক করতে হবে যে ঠাকুর মশাইয়ের গল্পের মতন করবো কিনা। ঠাকুর মশাই পুজো করে এসেছিলেন, কাঁধে একটা ছাগল নিয়ে
প্রথম চোর বললো, ঠাকুর মশাই কি নিয়ে যাচ্ছেন? বললো, কেন ছাগল? বলছে, ভুল হচ্ছে, আপনার কাঁধে কুকুর আছে। তারপর বললো, ঠাকুর মশাই কুকুর নিয়ে কোথায় যাচ্ছেন? বললো, কুকুর নয় গো, ছাগল। বললো, ভালো করে দেখুন। তারপরে একজন বলছে, চি 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 চি, ঠাকুর মশাই আপনি পুজো করেন, এত বড় বিদ্বান মানুষ, একটা কুকুরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। বলছে, 3টে লোককে ভুল বলবে গো, তার মানে নিশ্চয়ই আমি ছাগল নয় কুকুর নিয়ে যাচ্ছি। কিছু দূর গিয়ে ছাগলটাকে কুকুর বলে নামিয়ে দিল, আর চোরগুলোর ছাগলটাকে বিক্রি করে নিজেদের ফুর্তি করলো। ওরা প্রত্যেক দিন মিথ্যে প্রচার করবে, প্রত্যেক দিন কোটি টাকা খরচা করছে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ফেক অ্যাকাউন্টে। গোটা বিশ্বের মধ্যে ভারতবর্ষ গুজব এবং ফেক খবর রটানোতে 1 নম্বরে আছে। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে এই ভারতবর্ষে যা ঝামেলা হয়, যা নিজেদের মধ্যে মারামারি হয়, ফেক খবরের উপরে দাঁড়িয়ে। তাই আমরা যুবরা, যারা দেশের মেরুদণ্ড, জাতির মেরুদণ্ড, ভবিষ্যতের প্রজন্ম, ছাত্ররা, আমরা আপনাদেরকে বলছি, ঠাকুর মশাই হতে যাবেন না। पहले इस्तेमाल करे फिर विश्वास करे। আমি আপনাদেরকে কয়েকটা নাম বলবো, আমাকে একটু এই নামগুলো একটু শুনে বলুন তো। আচ্ছা, দেউচড়াইয়ের নাম শুনেছেন? কোচবিহারে নাকরাজান, পেটলা আদাবাড়ি শুনেছেন? ওকরাবাড়ি, শালবাড়ি, আঙ্গুল দেখা, পারডুবি, পুটিমারি, ফুলেশ্বরী, চিল্কির হাট, অশোকাবাড়ি, পাখিহাগা শুনেছেন? এগুলো কিসের নাম গো? হ্যাঁ, এগুলো সব গ্রাম পঞ্চায়েতের প্রাইমারি হেলথ সেন্টারের নাম। এই কোচবিহারের সব কটা হেলথ সেন্টারের যে অন্তর বিভাগগুলো আছে, সেই বিভাগগুলো বন্ধ, ওষুধ পাওয়া যায় না। আউটডোরে যে ডাক্তার দেখে, সেখানে ডাক্তার নেই, ফার্মাসিস্টরা ডাক্তার দেখে। কোথাও কোথাও তো গেটের তালাই খোলে না। প্রত্যেক দিন এই কোচবিহারের 40,000 মানুষ প্রাথমিক স্বাস্থ্য না পেয়ে কলকাতার দিকে রওনা হয় বিভিন্ন ট্রেনে। ট্রেনগুলোতে গেলে এলে বোঝা যায় সাধারণ মানুষ কম, রোগী বেশি। কারা যেতে পারে? যাদের পকেটে ট্রেনের টিকিটের কাটার মতন পয়সা থাকে তারা। যারা কলকাতার দিকে স্বাস্থ্য পরিষেবা নিতে পারে, শিলিগুড়ি যেতে পারে, জলপাইগুড়ি যেতে পারে তারা। তাহলে এতগুলো নামের হেলথ সেন্টার কোচবিহারে, যেগুলো প্রতিদিন ঢুকছে, সেই কোচবিহারের হেলথ সেন্টারগুলোর নিয়ে আমাদের বিডিও, আমাদের সভাপতি, আমাদের সভাধিপতি, আমাদের ডিএম, আমাদের এসপি, এদের ভূমিকা কোথায়? আমাদের পুলিশ, এদের ভূমিকা কোথায়? খেতে পাবে না, শিক্ষা পাবে না, আবাস যোজনার ঘর লুট হবে, 100 দিনের কাজ থাকবে না, আর যদি রোগ হয় তো তারও ট্রিটমেন্ট হবে না। আর এরা বলবে যে আমরা প্রশাসনিক মিটিং করছি, এরা বলবে যে আমরা এই ভারতবর্ষের বিশ্বগুরু বিজেপি, এরা বলবে যে আমরা পশ্চিমবঙ্গকে, ভারতবর্ষকে 1 নম্বর জায়গায় নিয়ে যেতে চাইছি। এরা আমরা ডিওয়াইএফআই এর এই 20তম জেলা সম্মেলন থেকে আমরা এই কথাগুলোই আপনাদেরকে বলতে চাইছি। আমাদের স্কুলগুলো শূন্যপদ, টিচাররা বিকাশ ভবনের বাইরে দাঁড়িয়ে আছে, মার খাচ্ছে প্রত্যেকটা দিন। সরকার ঘুষ না নিলে কেউ ঘুষ দিতে যেত না। আমি পরীক্ষা দিতে পারিনি, সাদা খাতা জমা দিয়েছি, তুমি আমাকে ফেল করিয়ে দিতে পারতে। তুমি পাস করিয়েছো বলেই তো দুর্নীতি হলো। তুমি র্যাঙ্ক জাম্প করিয়ে দিয়েছো বলেই কাউন্টার বন্ধ রাখতে। তুমি যদি সাদা খাতা জমা দেওয়া ছেলেটিকে, মেয়েটিকে ফেল করিয়ে দিতে, তুমি যদি কম নাম্বার পাওয়া ছেলেটিকে, মেয়েটিকে শেষে রাখতে, আর বেশি নম্বর পাওয়া ছেলেটিকে, মেয়েটিকে সামনে রেখে চাকরি দিতে, আজকে 26,000-এর চাকরি যেত চাকরি। আসলে ওরা সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে তুলে দিতে চাইছে, যেমন করে এই সরকারি স্বাস্থ্য প্রাইমারি হেলথ সেন্টারগুলোকে তুলে দিতে চায়, যেমন করে ওরা রেলটাকে তুলে দিতে চাইছে, এলআইসিটাকে তুলে দিতে চাইছে, ব্যাংকগুলোকে বন্ধ করতে চাইছে, কলিয়ারিগুলোকে বন্ধ করতে চাইছে, নদী নালা জঙ্গলকে বেঁচে দিতে চাইছে। ঠিক সেরকম এরা আমাদের সরকারি শিক্ষা, সরকারি স্বাস্থ্য, সরকারি রেশন ব্যবস্থা এরা তুলে দিতে চাইছে। आप लोगों के पास हम लोगों का सवाल है, किसके पास रहेंगे आप लोग? তৃণমূল বিজেপির দিকে, নাকি এই মঞ্চে যারা কেস খেয়ে, মার খেয়ে, জেল খেটে
পিঠে অসংখ্য পুলিশের লাঠির দাগ নিয়ে প্রত্যেকটা দিন সাদা ঝান্ডাটাকে নামতে দেয়নি। ভেতর ঘরেও যা কথা বলে বাইরের ঘরেও একই কথা বলছে। আমাদের হাতির দাঁত নয়, দেখানোর জন্য এক আর খাবার জন্য এক। আমাদের কথা এক, আমাদের লড়াই এক, আর সেই লড়াইয়ের একটাই মাত্র দিক হলো, যেটা হলো সবার জন্য কাজ, সবার জন্য শিক্ষা। আমি আমার কথাকে শেষ করতে চাইছি। যারা এখানে এসেছেন আমাদের এই সভা থেকে আমরা বলছি, আমাদের কাছে এখন মূল যেটা আমাদের সম্পদ, দেশকে এক রাখার সাহস। আর তৃণমূল বিজেপি এরা কিছু নিজেদের বলছিল, কমরেড অনন্ত রায়, যে 2 পয়সা 5 পয়সা সব ফুটো মস্তান। এইসব ফুটো মস্তানদের মাথায় পুলিশ আর সিভিক গুলো ছাতা ধরে আছে, তাই ফুটো মস্তানরা কেউ 56 ইঞ্চি ছাতি দেখাচ্ছে আর কেউ পিসির ভাইপো হয়ে এলাকায় নিজেদের তাণ্ডব নাচিয়ে বেড়াচ্ছে। পুলিশকে বলছি ছাতাটা বন্ধ করে দিন, এদেরকে আপনাদের বিনা ছাতাতে রাস্তায় এসে দাঁড়াতে বলুন, তারপরে বোঝা যাবে কার কত জোর আছে, কার কত জোর আছে। পুলিশদেরকে বলছি সাবধান হয়ে যান, এই সরকার বেশি দিন টিকবে না। আর সরকার যদি না টেকে, আপনার দুর্নীতির আর মানুষকে হয়রান করার সব ব্ল্যাক লিস্টের তালিকা আমাদের কাছেও আছে। সেদিন কিন্তু পাবলিকের মার থেকে কেউ বাঁচবে না, সবাইকে কিন্তু রাস্তায় এসে নিজের করা অপরাধের দায় নিতে হবে। আর সিভিকদেরকে বলছি ভাই, অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। তোমার না আছে পার্মানেন্ট চাকরি, না তোমার চাকরির কোনো নিয়োগপত্র ঠিকঠাক, না তোমার বেতন, না তোমার পেনশন। চাকরি গেলে বা রিটায়ার্ড হলে ওই তো কটা টাকা পাবে। এখন তো একবার পেটে ব্যথা হলে আলট্রাসোনোগ্রাফি করাতে গেলে 2400 টাকা উড়ে যায়, উড়ে যায়। এই যে তোমাদেরকে হাতে ডাং দিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে না, একদম টোটো চালক, মোটরসাইকেল থেকে শুরু করে ট্রাক, বাস, গাড়ি দাঁড় করিয়ে 10 টাকা আর 100 টাকা আর 500 টাকা গান্ধীজি না দেখলে আপনাদের ঘুম আসছে না। আমরা বলছি এই অভ্যাস থেকে নিজেরা সরে এসো ভাই, সরে এসো। নিজেদেরকে আইএস আর আইপিএস এর বাপ বেটা ভেবো না, একদম ভেবো না। দিদিমণি কিন্তু বিপদে পড়লে একটা সিভিককে বলির পাঠা করে দিচ্ছে, সেটা আনিস হোক আর আরজিকর হোক। তোমাকে কিন্তু দিদিমণি ভালোবাসে না, বলির পাঠা হিসাবে কাঁঠাল পাতা তোমাকে খাওয়াচ্ছে। তাই সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন, কাজের দাবিতে, শিক্ষার দাবিতে লড়াই, গোটা দুনিয়া জুড়ে এই সমাজ বদলের লড়াই, সমাজতন্ত্র গঠনের লড়াই, দেশকে এক রাখার লড়াই, ভারতবর্ষের নামে শুধুমাত্র দেশকে নয় দেশের মানুষকে বাঁচিয়ে রাখার লড়াই। আর সেই লড়াই আমরা জিতবো তখনই যখন আমরা এক থাকবো। মঞ্চের উপর থেকে মঞ্চের নিচে আমাদের সাহসী, সংগ্রামী এবং লড়াকু সৈনিকরা আছে। আমরা জানি এই সম্মেলনে আমাদের সৈনিক কমরেডরা, আমাদের লড়াকু কমরেডরা, আর এই মাঠের মধ্যে যারা আমাদের সমাবেশে এসেছেন, সেই লড়াকু সংগ্রামী মানুষের কাছে আমাদের নির্দিষ্ট করে প্রত্যাশা এবং আমরা আশা রাখি, আমাদেরকে আপনারা জেতাবেন, এই দেশকে জেতাবেন, কোচবিহারকে জেতাবেন, আমাদের রাজ্যকে জেতাবেন। মানুষকে বাঁচানোর, মানুষকে জেতানোর লড়াইয়ে আপনাদের সবাইকে সামিল হতে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকালাব।